দিয়তিমাদের বাড়িতে আজ বিশাল আয়োজন। চারিদিকে আলো ঝলমল করছে। বাচ্চা ছেলেমেয়েরা গোটা বাড়ির আঙিনা জুড়ে খেলছে। বাড়ির মেয়ে মহিলারা আলমারি থেকে সবচেয়ে প্রিয় শাড়ি গয়নাগুলো বের করছে। সেসব ছড়িয়ে রয়েছে পালঙ্কের ওপর। বাড়ির পুরুষেরা কখনো মহিলাদের তাকাতে দিচ্ছে তো কখনো রাঁধুনিদের। দিয়তিমা কলেজ থেকে বাড়ি ফিরেই একেবারে হতবাক। এসব কি হচ্ছে বাবা বাড়িতে? মনে হচ্ছে যেন মহাযজ্ঞ হতে চলেছে। তা তুই ঠিকই বলেছিস। দ্বিতীয়বার বাবা সজনীকান্তবাবু হেসে বললেন, আজ যে মৈনাক আসছে। মৈনাক? কে মৈনাক? পাগলি, এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? আমার বন্ধু বিনোদের ছেলে রে। ছোটবেলায় তোরা একসাথে খেলতিস, ভুলে গেছিস? ও, অপুদার কথা বলছো? অপুদা তো শুনেছিলাম কোন বিদেশে থাকে, তা ফিরলো কবে? এখনো ফেরেনি, তবে এই কয়েক ঘন্টার মধ্যেই কলকাতায় ফেরার কথা। আর ও ফিরলেই বিনোদরা ওকে নিয়ে এই বাড়িতে আসবে। ও, সেই জন্য এত আয়োজন। ঠিক ধরেছিস তুই। তা তুই কি এভাবে এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? যা মা, ঘরে যা, ভালো করে সেজেগুজে আয়। এমনভাবে সাজবি যেন মৈনাক তোর দিক থেকে চোখ ফেরাতে না পারে। কেন? উফ! এই মেয়ের খালি প্রশ্নের পর প্রশ্ন। দিয়তিমার মা সুদীপ্তা এসে বললেন, তুই চল তো ভেতরে। আগে খাওয়া দাওয়া করে নে, ফ্রেশ হ, তারপর আমরা মহিলারাই তোকে তৈরি করে দেব। সুদীপ্তা ওর হাত ধরে ওকে ভেতরে নিয়ে গেলেন। ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়ার পর সকল মেয়ে মহিলারা দিয়তিমাকে সাজাতে বসলেন। কি ব্যাপার বলো তো তোমাদের? আমাকে এভাবে সাজাচ্ছ কেন সবাই মিলে? আমার কি বিয়ে হবে নাকি আজ? উফ! আবার কথা। চুপ করে বস তো। আর মৈনাকরা যখন আসবে একদম বেশি কথা বলবি না। কারণ বেশি বকলেই আবোল-তাবোল বকতে শুরু করিস তুই। আচ্ছা, সে নয় বলব না। কিন্তু আমায় কেন সাজাচ্ছ সেটা তো বলো বর্দি। সেটা তুই ওরা এলেই জানতে পারবি। মহিলা মহলে হাসাহাসি করতে লাগলো সকলে। সকলে রেডি হতে হতে বিকেল গড়িয়ে গেল। সন্ধে নামার একটু পরেই বিনোদবাবু হাজির হলেন তাঁর স্ত্রী রচনা আর ছেলে মৈনাককে নিয়ে। বিনোদ দাশগুপ্ত দিয়তিমার বাবা সজনীকান্ত বসুর ছেলেবেলার বন্ধু। এখনও যথেষ্ট ভালোই সম্পর্ক দুই বন্ধুর। দুজনেই কলকাতার অন্যতম নামী ব্যবসায়ী। সজনীকান্তবাবু সহ দিয়তিমার পরিবারের সকলেই চান মৈনাকের সাথেই বিয়ে হোক দিয়তিমার। মেয়েকে চেনা পরিবারেই পাঠানো হবে, তাতে কোনো অসুবিধা হবে না দিয়তিমার। ওরা বোস বাড়িতে আসার একটু পরেই আপ্যায়ন শুরু করলেন সজনীকান্ত বাবুরা। একটু পরেই নিয়ে আসা হলো দিয়তিমাকে। তুমি নিউ ইয়র্কে ছিলে, তাই না বাবা মৈনাক? জিজ্ঞেস করলেন সজনীকান্ত বাবু। আঙ্কেল। শুনেছিলাম ওখানে বড় চাকরি করতে। তা বাবা, চাকরি ছেড়ে হঠাৎ দেশে ফিরে এলে? আসলে সজনী, ছেলেটা আমার এদেশ বড় ভালোবাসে। যতই বিদেশ বিভুঁই যাক, শেকড়ের টান কি ছেঁড়া যায় এত সহজে? তা তুই মন্দ বলিসনি অবশ্য। তাছাড়া ওই তোর একমাত্র সন্তান। ও ছাড়া আর কেই বা এত বড় ব্যবসা সামলাবে? আঙ্কেল, ঠিকই বলেছেন আপনি। তা বাড়ির সকলে কেমন আছেন রে? আর দিয়তিমা মা কই? এই তো আসছে বিনোদদা। সজনীকান্ত বাবুর স্ত্রী নিয়ে এলেন দিয়তিমাকে। ও মা! মাকে তো পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। দিয়তিমা প্রণাম করল বিনোদবাবু আর রচনা দেবীকে। বাহ রে তিমা! খালি মা-বাবাকে প্রণাম করলেই চলবে বুঝি? আমায় প্রণাম করবি না? হুম, শখ দেখো না। ছোটবেলায় যার সাথে খেলতাম তাকে নাকি এখন প্রণাম করতে হবে। বয়েই গেছে আমার প্রণাম করতে। ও কেমন কথা দিয়তিমা? সুদীপ্তা বললেন। যতই হোক বয়সে তো তোর থেকে ৪ বছরের বড়। প্রণাম কর না বাপু। না মা, আমি পারব না। সেদিন এসে অপুদাকে আমার নাকি প্রণাম করতে হবে। আন্টি, আমি তো মজা করছিলাম। তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? মৈনাক হেসে বলল। না বাবা, সে তুমি যাই বলো। ওরই বা তোমায় প্রণাম করতে কিসের আপত্তি শুনি? দুদিন পর তো তুমিই ওর। কি? কি বলছো মা? অপুদাই আমার কি? শেষ করো কথাটা। এ কি? দিয়তিমা মাকে কথাটা জানাসনি এখনো সজনী? অবাক স্বরে জিজ্ঞেস করলেন বিনোদ। না, আসলে ভেবেছিলাম তোরা এলেই। আচ্ছা, বেশ বেশ। শোনো মা, আমরা তোমায় আমার অপুর বউ করে ঘরে নিয়ে যেতে চাই। স্নেহের সুরে বললেন রচনা দেবী। বউ? আমি? অপুদার বউ? ধুর, কি সব বলছো তোমরা কাকিমা? কেন মা, আমার অপুকে তোমার পছন্দ নয় বুঝি? বলেই মুচকি হাসতে শুরু করলেন বিনোদবাবু। না কাকু, তা নয় আসলে। উফ, একটু চুপ কর না তিমা, তোর সবেতেই বড্ড বেশি কথা। সজনীবাবু বড় মেয়ে রনিতা ধমক দিল দিয়তিমাকে। বেশ, আমি মুখে এই কুলুপ আঁটলাম। দিয়তিমা অভিমানের সুরে বলল। সকলে হেসে উঠলেন। বিনোদবাবু বললেন, মা দেখছি আমার সেই ছেলে মানুষই রয়ে গেল। দুইবারই সকলেই রাজি বিয়েতে। মৈনাকও। শুধু দিয়তিমাই এ ব্যাপারে কোনো মতামত জানায়নি নিজের। ধুর, ওর মতামতের কি আছে শুনি? সুদীপ্তা মুখ বেঁকিয়ে বললেন। ও শরীরেই বেড়েছে। ওর মনের বয়স কি আর বেড়েছে যে ও নিজের ভালো মন্দ নিজে বুঝবে? না না আন্টি, যতই হোক ওর বয়স ২১, প্রাপ্তবয়স্ক মানুষও। ওর মতামত ছাড়া এই বিয়েটা কিভাবে হবে? অপু একদম ঠিক কথা বলেছে। দিয়তিমা মাকে একটু সময় দে তোরা সজনী, বিনোদবাবু বললেন। ডিনারের পর বিনোদবাবুরা চলে গেলেন সজনীবাবুদের বাড়ি থেকে। যাওয়ার আগে ওরা বলে গেলেন, যতদিন না দিয়তিমা এ বিয়েতে হ্যাঁ বলছে ততদিন বিয়ের ব্যাপারে কোনো কথাই এগোবে না। এদিকে সজনীবাবু পরিবারে সকলে রীতিমতো অসন্তুষ্ট হলেন দিয়তিমার আচরণে।
নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু আমার মেয়েটা সেসব বুঝবে না। রাগী সুরে বললেন সুদীপ্তা। যা বলেছ মা, সবাই এ বিয়েতে রাজি, মৈনাকও রাজি, আর উনি বেঁকে বসলেন। ওরে বোকা, ওর মতো ছেলে তুই দুটো পাবি? বিলেত ফেরত একটা পাত্রকে উনি ফিরিয়ে দিলেন। অদ্ভুত। দিয়তিমার বড়দি রনিতা রাগ দেখায়। দিয়তিমারা দুই বোন, রনিতা আর ও। রনিতার বিয়ে হয়েছে ৪ বছর আগে। একটা ফুটফুটে ছেলেও হয়েছে তার। অন্য এক ব্যবসায়ী ছেলের সাথেই বিয়ে হয়েছে তার, বাড়ির সকলের পছন্দে। দিয়তিমার কাকু কাকিমাও আছেন এ বাড়িতে। ওদের একমাত্র ছেলে রাহুল। দিয়তিমা তাকে মেজদা বলে। আর দিয়তিমার জেঠু জেঠিমা কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। তাদের মেয়ে পূজা দিয়তিমার থেকে ১ বছরের বড়। দিয়তিমা তাকে ছোটদি বলে। দিয়তিমার বিয়ে উপলক্ষে সকলেই এসেছে বোসবাড়িতে। শুধু বিলেত ফেরত হলেই বুঝি যোগ্য পাত্র হয় বর্দি? পাত্রের ইচ্ছা অনিচ্ছার বুঝি কোনো দাম নেই? এই শোন, এইসব বড় বড় ডায়লগ সিনেমায় ভালো লাগে, বাস্তবে নয়। সুদীপ্তা হতাশ হয়ে পড়েন। হ্যাঁ রে, তুই কি কোনোদিনও বড় হবি না? হুম, তোমাদের কাছে বড় হওয়া মানে নিজের ইচ্ছার গোড়া টিপে শেষ করে দেওয়া, তাই তো? তোমরাও শুনে রাখো, অমন বড় হয়ে আমার কাজ নেই। দিয়তিমা সেখান থেকে চলে গেল। পরের দিন সকলের চোখ এড়িয়ে দিয়তিমা ফোন করলো মৈনাককে। আরে তিমা তুই, বল। সব কথা তো ফোনে হয় না মৈনাকদা। আমি তোমার সাথে দেখা করতে চাই। সামনাসামনি তোমায় যা বলার বলবো। আচ্ছা বেশ, তাই হবে। একটা কফি শপে দেখা করলো ওরা। অপুদা, এই বিয়েটা আমার পক্ষে করা একেবারে অসম্ভব। হুম, সেদিন তোর হাবভাব দেখে কিছুটা হলেও আন্দাজ করেছিলাম। অপুদা, আমি আসলে তপনকে ভালোবাসি। কলেজে আমাদের আলাপ হয়েছিল। একই ক্লাসে পড়ি আমরা। ৩ বছর হলো আমাদের এই সম্পর্ক। ভেবেছিলাম বাবাকে জানাবো এই সম্পর্কের কথা। কিন্তু তার আগেই আমার সাথে সবাই তোর বিয়ে ঠিক করে ফেললো। তাই তো? না মানে অপুদা, তুমি কিন্তু ভুল বুঝো না আমায়। তুমি খুবই ভালো একজন মানুষ আমি জানি। কিন্তু আমায় তুই বিয়ে করতে পারবি না, এই তো? অপুদা, সরি। দূর বোকা, এতে সরি বলার কি আছে? এই তোরা ইন্ডিয়ান মেয়েরাও না সত্যি। একজনকে ভালোবাসিস তাই আমায় বিয়ে করবি না, ব্যাস। এটা বলতে এত হেসিটেশন? দেখে আসিস তো একবার ও দেশের মেয়েদের, কত ফ্র্যাঙ্কলি কথাগুলো ওরা বলে, তাহলেই বুঝবি। তা বললে কি হয় অপুদা? ওদের আর আমাদের জীবনযাপন কি এক গো? তা ঠিক। তুই চিন্তা করিস না। আমি মা-বাবাকে ঠিক বুঝিয়ে বলে দেব যা বলার। তাছাড়া এমনিতেও আমার পক্ষেও এ বিয়ে করা সম্ভব হতো না। কেন অপুদা? আসলে কি বলতো, আমিও আমেরিকার একটি মেয়েকে ভালোবাসি। তার নাম এমিলি ডিসুজা। কিন্তু জানিসই তো মা-বাবা ওকে কতটা ভালোবাসেন। ওনারা তোর জায়গায় অন্য কাউকে কিছুতেই মেনে নেবেন না। দিয়তিমের হাত দুটো ধরে মৈনাক বলল, "থ্যাংকস রে, তুই আমায় বাঁচালি। এবার আমি মা-বাবাকে সবটা খুলে বলতে পারব। তুই যদি আমায় বিয়ে না করিস তবে ওদেরও আশা করি এমিলিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে কোনো প্রবলেম হবে না।" আরে বাহ! অপুদা, তোমারও প্রেমিকা আছে? তাকে ওই ছবি দেখি তোমার প্রেমিকার? ছবি দেখে কি করবি? শুধু এইটুকু বলে রাখি, সে তোর চেয়ে অনেক বেশি সুন্দরী বলেই মৈনাক মুচকি হাসতে লাগলো। আচ্ছা বেশ, তা দেখি না সে কেমন সুন্দরী। মোবাইলে ওর কোনো ছবি নেই রে। যদি কোনোভাবে মা-বাবা জানতে পেরে যান ওর ব্যাপারে, সেই ভয়ে রাখি না ছবি বলতে পারিস। তাছাড়া বিয়ের সময় ও তো ইন্ডিয়াতে আসবেই। তখনই না হয় দেখে নিস। বেশ, তাই হবে। কিন্তু অপুদা, তপনের কথাটা আমি বাবাকে কিভাবে বলবো বলো তো? জানোই তো আমাদের পরিবার কলকাতার নামী ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে অন্যতম। আর তপন সাধারণ মধ্যবিত্ত কুলের ছেলে। টিউশনি করে সংসার চলে। মেধাবী ছাত্র বলে স্কলারশিপ পায়। ওই টাকাতেই পড়াশোনা চালায়। ওকে যদি বাবা না মেনে নেয়? আহা! অত টেনশন নিচ্ছিস কেন? তোর অপুদা তো আছেই। সেই যা ব্যবস্থা করার করবে। অত চাপ নিস না। সত্যি বলছো অপুদা? সত্যি বলছি। ভরসা রাখ আমার উপর। এ তুমি কি বলছো বাবা? দিওতিমাকে তুমি বিয়ে করবে না? আমায় ক্ষমা করবেন আঙ্কেল। যাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিতেই পারবো না, তাকে কিভাবে বিয়ে করব বলুন? এতে ওর আমার দুজনের জীবনই নষ্ট হবে। কিন্তু কেন ওকে স্ত্রী হিসেবে মানতে পারবে না? আসলে আমি আমেরিকার একটি মেয়েকে ভালোবাসি। নাম এমিলি ডিসুজা। দেশে ফেরার আগে তাকে কথা দিয়ে এসেছিলাম যে দেশ থেকে ফিরে তাকেই বিয়ে করবে। আপনি বলুন আঙ্কেল, আমি তিমাকে বিয়ে করলে ওর সাথে অন্যায় করা হবে না? কিন্তু বাবা, সেদিন যখন বিনুদের তুমি এলে, তখন তো বললে যে তুমি ও দেশে ফিরবে না। আসলে বাবা-মাকে তখন এমিলির ব্যাপারে কিছু বলা হয়নি তো, তাই বলেছিলাম আরকি। ঠিক আছে বাবা, তুমি যখন অন্য মেয়েকেই ভালোবাসো, তখন আর কি করা যাবে? কিন্তু আমার তিমার জন্য তোমার মতো ভালো পাত্র আর কোথায় পাবো বাবা? পাবেন আঙ্কেল, ঠিক পাবেন। আমার একটা চেনা পাত্র আছে। তিমার সাথে তাকে খুব মানাবে। বিয়ে দেবেন তার সাথে? কে সেই পাত্র বাবা? তপন। তপন মল্লিক। ছেলেটি আমার পরিচিত। তিমার কলেজেই পড়ে, এক ক্লাসে। তিমা, চিনিস তপনকে? হুম, চিনি তো, আমার ক্লাসমেট। মনে মনে মুচকি হাসে দিয়তিমা। ভাবে অপুদা কি দারুণভাবে রিপ্রেজেন্ট করলো তপনকে বাবার সামনে। হুম, তপন খুব মেধাবী ছাত্র। এখন যদিও ওদের সংসারে একটু অভাব অনটন আছে, কিন্তু একদিন তপন বড় চাকরি পাবে আর সব অভাব দূর হয়ে যাবে। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ভালো ছেলেই হবে। ও তো তিমারই বয়সী, তাহলে এখনই বিয়েটা দেওয়া যাবে না।
হুম আঙ্কেল, এখনো ছাত্র। তবে একদিন ও নিজের পায়ে দাঁড়াবেই। সেদিন বিয়ে দেবেন ওদের। আচ্ছা তাই হবে। তা তোমার পরিচিত ওই ছেলেটিকে তাহলে এনেও একদিন আমাদের বাড়িতে? নিশ্চয়ই আনবো আঙ্কেল। এখন আপনারা দেখে রাখুন ছেলেটিকে, বিয়ে পাকা করে রাখুন। বিয়েটা না হয় পরেই হবে। হুম বাবা, সেই ভালো। উফ! তোমার কি বুদ্ধি গো অপুদা! বাবাকে এইভাবে রাজি করিয়ে নিলে? হা, হা, হা! কি যে বলিস! থ্যাংক ইউ সো মাচ অপুদা। তুমি যে আমার কত বড় উপকার করলে ভাবতে পারবে না। দূর বোকা! এটা কি আমি শুধু তোর জন্য করলাম নাকি? আমার জন্যও তো করলাম। আমিও যে এমিলি ছাড়া আর কাউকে বিয়ে করতে পারব না। এরপর কেটে গেল বেশ কিছু বছর। তপন ব্যাংকে চাকরি পেল। তার সংসারের অভাব ঘুচল। এবার তপনের পরিবার এবং দিয়তিমার পরিবারের সকলে বিয়ের তোড়জোড় করতে লাগলেন। অন্যদিকে মৈনাকও মাঝে মাঝে বিদেশ যায়, কিন্তু বছরের বেশি সময়টা ও এদেশেই কাটায়। দিয়তিমা মাঝে মাঝে এমিলির ছবি দেখতে চায়, কিন্তু মৈনাক কিছুতেই তার ছবি দেখাতে চায় না। বলে, তুই দেখতে পারবি না ওর ছবি। কেন? ও এতটাই সুন্দরী যে ওর রূপে তোর চোখ ঝলসে যাবে। নীল চোখের মণি, গোল্ডেন হেয়ার, ফর্সা ধবধবে গায়ের রং। তাই? হুম, জানিস তো ওর না একটা রেড কালারের টপ আর মিনি স্কার্ট আছে। ওটা পরে যখন না আমার সামনে আসে আমি একেবারে মুগ্ধ হয়ে যাই। সত্যি, ওর রূপে শুধু ছেলেরাই না, মেয়েরাও মুগ্ধ হয়ে যাবে। তা বেশ তো, ছবিটা দেখাও, আমিও মুগ্ধ হই। না, ছবি নয়। যেদিন আমাদের বিয়ে হবে সেদিন সামনাসামনিই দেখবি। ছবিতে কি এর সৌন্দর্য সেভাবে বোঝা যায় রে? তাও ঠিক। তা তাকে বিয়ে করছে না কেন? কবে করবে? করব, করব। আগে তোরা তপনের বিয়েটা হোক তারপর। বেশ, তাই হবে। এরপর চলে এলো দিয়তিমা আর তপনের আশীর্বাদের দিন। বোসবাড়িতে সেদিন বড্ড ব্যস্ততা। তপনের মা আর বাবা আশীর্বাদ করতে আসবেন দিয়তিমাকে। অন্যদিকে তপনকেও আশীর্বাদ করবেন দিয়তিমার মা বাবা। মৈনাকের মা বাবার মতো তপনের মা বাবাও যথেষ্ট ভালোবাসেন দিয়তিমাকে। দিয়তিমাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে রেডি করার পর ওকে ওর ঘরে বসে থাকতে বললেন বাড়ির মহিলারা। একটু পরে দিয়তিমাকে ডাকা হবে অনুষ্ঠান মহলে। এখন সেখানে তপন, তার মা বাবা আর দিয়তিমার বাড়ির সকলে রয়েছেন। মৈনাক ও তার মা বাবাকেও আমন্ত্রণ করা হয়েছিল দিয়তিমার আশীর্বাদের অনুষ্ঠানে, তাই তাঁরাও উপস্থিত ছিলেন। একটু পরেই অনুষ্ঠান মহলে ডাক পড়ল দিয়তিমার। দিয়তিমার মা আর বড়দি ডাকতে এলেন ওকে। কিন্তু দিয়তিমার ঘরে ওকে পাওয়া গেল না। এমনকি তন্ন তন্ন করে খুঁজেও গোটা বাড়িতে কোথাও ওকে পাওয়া গেল না। দিয়তিমার মা বাবার মাথায় হাত পড়ে গেল। ঘর থেকে জলজ্যান্ত মেয়েটা উড়ে গেল নাকি? সকলে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। একটু পরেই সকলকে অবাক করে দিয়ে দুজন মেয়ে প্রবেশ করলো অনুষ্ঠান মহলে। একজন বিদেশিনী, পরনে লাল টপ, মিনি স্কার্ট, গোল্ডেন চুল, পায়ে স্টিলেটো, নীল চোখের মণি, মাথায় লাল রঙের হ্যাট, কিন্তু মুখটা বড্ড চেনা চেনা। আর অন্যজন দিয়তিমার শাড়ি আর গহনা পরিহিত একটি লাজুক মুখের মেয়ে। এ কি, তোমরা কারা? আই এম এমিলি ডিসুজা, বিদেশিনী বলল। আর ও হলো পল্লবী। সে তো বুঝলাম, কিন্তু পল্লবীর গায়ে তিমার সাজ কেন? আর তিমা কোথায়? সকলে অবাক হলেন। জাস্ট এ মিনিট, আমি সবটা এক্সপ্লেন করছি। ও হলো পল্লবী, পল্লবী মণ্ডল, তপন মল্লিকের স্ত্রী। আজ ওর সাথেই তপনের আশীর্বাদ হবে, দিয়তিমার সাথে নয়। মানেটা কি? তপনের স্ত্রী মানে? আঙ্কেল, আপনাদের এই সুপুত্রটি বহুদিন থেকেই এই মেয়েটিকে ভালোবাসতো, দিয়তিমাকে নয়। লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করেছে ওকে। কিন্তু পৃথিবীর সামনে স্বীকার করার সৎসাহস ও মেরুদণ্ড কোনোটাই নেই। কারণ সত্যিটা জানলে যদি ওর মা বাবা আর দিয়তিমা ওকে কঠোর শাস্তি দেয়। এসব ওরা কি বলছে তপু? তপনের মা বাবা হকচকিয়ে প্রশ্ন করলেন তাকে। হুম, আসলে ওরা ঠিকই বলছে, তপন মাথা নিচু করে বলল। আর পল্লবী, তুমিও দেখো, দেখো কাকে বিয়ে করেছো তুমি। তোমাকে ভালোবেসে স্বীকার তো করতেই পারেনি, উপরন্তু তোমাকে বিয়ে করার পরও অন্য একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। একসঙ্গে দুটো মেয়ের জীবন নষ্ট করতো এই কাপুরুষ। সত্যি বলেছো তুমি। আমার সাথে রোজ এত কথা হয় তপনের, অথচ কোনোদিন দিয়তিমার নামটা পর্যন্ত বলেনি আমায়। শুধু কি তাই, তোমার নামটাও বেমালুম চেপে গেছে সকলের কাছে। তুমি সবাইকে ঠকিয়েছো তপন, সবাইকে। এখন অন্তত সত্যিটা স্বীকার করো। এমিলি উত্তেজিত হয়ে পড়ল। তুমি এতটা খারাপ মানুষ তপন? মৈনাক রাগী গলায় বলল, যে তিমা তোমায় এতটা ভালোবাসে তাকে এভাবে ঠকালে তুমি? না মানে আমি আসলে। থাক তপন, অনেক বলেছো তুমি। এবার রেহাই দাও আমাদের। সজনীবাবু বললেন, আর তোমরা যখন এত কিছু জানো, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আমার তিমা কোথায় আছে। সে তো আমি জানি না, জানে মিস্টার মৈনাক দাশগুপ্ত। মানে? আমি কিভাবে জানবো দিয়তিমা কোথায়? আর আপনিই বা কে বলুন তো এমিলি? কেমন যেন চেনা চেনা লাগছে আপনাকে। আচ্ছা বাবা মৈনাক, তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার নামও তো এমিলি ডিসুজা, আর ওর নামও। আঙ্কেল, আমি ব্যাপারটা ধরেও যেন ধরতে পারছি না। মৈনাক অবাক গলায় বলল, ওসব মিথ্যে কথা। এমিলি ডিসুজা বলে কেউ নেই। জাস্ট কেউ নেই। ওটা একটা কাল্পনিক চরিত্র। এমিলি বলল। মানে? মৈনাক দাশগুপ্ত জীবনে একজনকেই ভালোবাসে। তার নাম দিয়তিমা বোস। এমিলিকে সৃষ্টি করা হয়েছিল এ কারণেই, যাতে দিয়তিমা আর তপনের জীবনে মৈনাক বাধা না হন। এসব কি বলছো তুমি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। সকলে অবাক হলেন। আর যদিও এমিলি বলে কেউ নাই থাকে, তবে তুমি কে?
আমি সবটা বুঝেছি, মৈনাক বলল। একটু অপেক্ষা করুন, সবটাই বুঝেছি আমি। বলেই এমিলির গোল্ডেন চুল ধরে টান দিল মৈনাক। খুলে গেল সোনালি পরচুলা। বেরিয়ে পড়ল একরাশ কালো চুল। চোখ থেকে লেন্স দুটো খোল, অনেক এমনি সাজা হয়েছে। মৈনাক হেসে বলল। চোখ থেকে নীল লেন্স খুলতেই সকলের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। এমিলি আর কেউ নয়, দিয়তিমা। পরচুলা লেন্স আর পোশাক পাল্টে সে এমিলি সেজেছিল মাত্র। তিমা তুই? সকলে আরো অবাক হলেন। কই কেমন এমিলি সাজলাম বললে না তো? ব্যঙ্গের সুরে মৈনাককে বলল দিয়তিমা। তিমা, তুই কিভাবে জানিস সবটা? বলবো, সবটাই বলবো আমি। দিয়তিমা বলতে শুরু করলো। একদিন যখন তপন এসেছিল এ বাড়িতে, ওর ফোনটা ভুলবশত আমার হাতে পড়ে যায়। আর তখনই পল্লবীর ফোন আসে। আমি ফোনটা ধরতেই পল্লবী বলতে লাগলো, তপন, ১ সপ্তাহ হয়ে গেল আমাদের বিয়েটা। এবার তো তোমার মা বাবার কাছে পরিচয় করিয়ে দাও আমায়। আর কতদিন আমি এভাবে লুকিয়ে থাকবো? এরপরেই আমি পল্লবীর অ্যাড্রেস জোগাড় করে ওর বাড়িতে যাই, তপনের ক্লাসমেট সেজে। আর পল্লবীও কিছু না জেনে আমার সবটা খুলে বলে। পল্লবীর সাথে ওর পরিচয় কর্মস্থলে, তারপর সেখান থেকেই প্রেম। কিন্তু আমার এটা ভেবেই খারাপ লাগছে তপন, যে তুমি আমাকেও ঠকালে, পল্লবীকেও ঠকালে, নিজের মা-বাবাকে ঠকালে, সবাইকে ঠকালে। ছি তপন, ছি! আর তুমি এতটাই কাপুরুষ যে আমি যদি সব সত্যিটা না জানতাম, তাহলে তুমি আমাকেও বিয়ে করতে? যে মানুষের সত্যিটা স্বীকার করার মেরুদণ্ড নেই, তাকে যে আমি মানুষই ভাবি না। আমার লজ্জা লাগছে যে তোমার মতো একটা মানুষের জন্য অপুদার মতো একটা মানুষকে না বলেছিলাম। সত্যি তপন, আমি তিমার সুখের জন্যই সরে গিয়েছিলাম তোমাদের দুজনের মাঝখান থেকে। আর তুমি এত বড় অন্যায় করলে। অন্যায় তো তপন একা করেনি অপুদা, তুমিও তো করেছ। আমি? হুম, তুমিও তো মিথ্যাচার করেছো আমার সাথে। আমায় ভালোবেসেও অস্বীকার করেছো। অথচ তোমার চোখ থেকে কিন্তু আমি ১ম দিনই বুঝে নিয়েছিলাম যে তুমি আমাকেই ভালোবাসো, কোনো এমিলিকে নয়। না তিমা, তুই আমাকে ভুল বুঝছিস। থাক না অপুদা, এতদিন ধরে তো অপ্রেমিক হওয়ার অভিনয় করলে, এবার নয় সত্যি, সত্যি প্রেমিক হয়ে ওঠো। সেদিন মৈনাকের সাথে দিয়তিমার আশীর্বাদটা ধুমধাম করে সম্পন্ন হলো। সমাপ্ত। কাহিনীর নাম অপ্রেমিক। লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্রা চক্রবর্তী।